হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানি গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো সেভিংস বা সঞ্চয়। অনেকেরই মনে প্রশ্ন থাকে, সঞ্চয় কিভাবে করা উচিত, কবে থেকে সঞ্চয় শুরু করা উচিত, কতটা পরিমাণ সঞ্চয় করা উচিত, সব জানাবো আপনাদের। সাথে সঞ্চয়ের থাম্ব রুল কী আছে সেটাও বলবো, আর দেবো একটি বোনাস টিপস যা আপনাদের সঞ্চয়ের এফেক্টকে বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না কিন্তু। প্রথমেই আসা যাক, সেভিংস বা সঞ্চয় বলতে আমরা কি বুঝি। আমরা যে যাই কাজ করি না কেন, কেউ হয়তো চাকরি করি, কেউ হয়তো ব্যবসা করি, সেইখান থেকে আমরা যে স্যালারি বা ব্যবসার যে রোজগারটা করি, সেই রোজগার থেকে আমাদের মাসের যাবতীয় খরচ খরচা এগুলো করার পর যে পরিমাণ অর্থ আমরা ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারি, সেটাই হলো সেভিংস বা সঞ্চয়। তো সঞ্চয়ের গুরুত্ব কি, কেন আমরা সঞ্চয় করব? তো এ প্রসঙ্গে প্রথমেই বলি যে আমরা যে রোজগারটা করি, যে চাকরি করি বা ব্যবসা করি, সেই রোজগারটা কিন্তু আনসার্টেন। আমরা একইভাবে সারা জীবন রোজগার করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। যারা চাকরি করে তারা একটা বয়সের পর রিটায়ার করে যাবে, বা যারা ব্যবসা বাণিজ্য করে তারা আজ যেভাবে ব্যবসাটা আমি করছি সারা জীবন আমি একইভাবে যে ব্যবসাটা করে যাব, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই ভবিষ্যতের জীবনের কথা ভেবে, রিটায়ার্ড লাইফের কথা ভেবে আমার লাইফস্টাইল যাতে তখন একইভাবে চলে, বা কেউ কেউ তার সন্তানের উচ্চশিক্ষার জন্যে, কেউ কেউ মেয়ের বিয়ের জন্য কিছু কিছু অর্থ আমাদের সকলেরই সঞ্চয় করা উচিত। তো অনেকে হয়তো বলতে পারেন এই কথা শুনে যে আমি তো আমার স্কিল দিয়ে রোজগার করি, তো আমার স্কিল ভবিষ্যতেও থাকবে, আমি শেষ বয়সেও আমার স্কিল দিয়ে রোজগার করে নিতে পারবো, আমার সঞ্চয় করার কোনো দরকারই নেই। তো সেই উত্তর দিতে গিয়ে আমি একটা উদাহরণ দিই। আমরা কিন্তু ভবিষ্যতে বা অতীতেও আমরা দেখব, বা আগেও অতীতে আমরা দেখেছি এমন অনেক সিনেমা আর্টিস্ট বা অনেক শিল্পী, যারা সিঙ্গার, এরকম দেখেছি যারা তাদের লাইফের পিক টাইমে প্রচুর টাকা অর্থ উপার্জন করেছেন, কিন্তু তাদের আমরা দেখতে পেয়েছি, খবরে শুনতে পেয়েছি, শেষ বয়সে এসে তাদের কিন্তু খুব দুঃখ কষ্ট দারিদ্র্যের মধ্যে দিয়ে তাদের শেষ জীবনটা অতিবাহিত করতে হয়েছে। এর একটাই কারণ, তারা ঠিক সময়ে কিন্তু সঞ্চয় করেননি। তাই আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি সঞ্চয়ের গুরুত্ব কতটা, এবং সঞ্চয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপর নেক্সট যে প্রশ্নটা, সেটা হলো সঞ্চয় কবে থেকে শুরু করা উচিত। এর উত্তর হলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যত দ্রুত আপনি সঞ্চয় শুরু করতে পারবেন এবং যত দিন ধরে আপনি সঞ্চয় করবেন, বা সঞ্চয় করা অর্থ আপনি ইনভেস্টমেন্টে যখন করবেন, আমরা জানি যে ইনভেস্টমেন্টকে কিন্তু কম্পাউন্ডিং এফেক্টে বাড়তে দিতে হয়। কম্পাউন্ডিং কি সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু এখন এটুকু জেনে রাখুন যে আপনি যত দ্রুত সঞ্চয় শুরু করবেন এবং যত দিন আপনি সেই সঞ্চয়কে, ইনভেস্টমেন্টকে বাড়তে সময় দেবেন, তত বেশি আপনি অর্থ কর্পাস আপনি জমা করতে পারবেন। তাই আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন যে তাহলে কবে থেকে স্টার্ট করব। আমি বলবো যারা নতুন চাকরিতে জয়েন করছেন তারা প্রথম স্যালারি থেকেই আপনি সঞ্চয় শুরু করে দিন। তা অনেকে বলতে পারেন যে আমাদের তো সঞ্চয় কোনো এখনও তৈরি করিনি, কিন্তু আমাদের 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, তাহলে আমাদের আর সঞ্চয় করে কোনো লাভ নেই। না বন্ধু, এখন থেকেই আপনারা সঞ্চয় শুরু করুন। না করার থেকে দেরি করে হলেও শুরু করা অনেক ভালো। আপনারা আজ থেকেই সঞ্চয় শুরু করে দিন। যেভাবে আমি আজকে আপনাদের বলবো সেইভাবে, সেই পদ্ধতি মেনে যদি আজ থেকে সঞ্চয় করতে পারেন, 10 বছর 15 বছর 20 বছর যার হাতে যা সময় থাকুক, সেই সময় আপনারা যদি এই পদ্ধতিতে সঞ্চয় করেন, আপনারা একটা বিশাল পরিমাণ আপনি অর্থ আপনার রিটায়ারমেন্ট ফান্ডের জন্য, বা আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য, বা যে কোনো নিডসের জন্য আপনি যেভাবে কারণে সঞ্চয় করতে চান, বিশাল একটা অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। এবার বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সেভিংস বা সঞ্চয় আমরা কতটা পরিমাণে করব। এর জন্য ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞরা বা ফিনান্সিয়াল এক্সপার্টরা একটা থাম্ব রুল তৈরি করেছেন। রুলটি হলো 50-30-20 রুল। 50%
30% এবং 20%-এ আমাদের টোটাল আমাদের যে স্যালারি বা মাসের ইনকাম সেটাকে 3টে ভাগে ভাগ করেছেন। 50%, 30%, 20%। মানে কেউ যদি 20,000 টাকা স্যালারি নিয়ে ধরুন স্টার্ট করেছে চাকরি, সেই 20,000 টাকা স্যালারিকে যদি আমি 50% মানে 10,000-এ 1 ভাগ করি, 30% মানে 6,000-এ 1 ভাগ করি, আর 20% মানে 4,000, এই 3 ভাগে আমি ডিভাইড করলাম। এবার প্রথম যে 50%, সেই 50% যাবে আমার নিডসের পিছনে। নিডস মানে কি? যেটা আমার মাসের অত্যাবশ্যকীয় খরচ খরচা, যেমন আমার হাউস রেন্ট হতে পারে, আমার ফ্ল্যাটে থাকলে ফ্ল্যাটের ইএমআই হতে পারে, আমার বিভিন্ন বিলস যেমন ইলেকট্রিক বিল, ফোন বিল, গ্যাসের বিল, বা আমার যাতায়াতের ট্রান্সপোর্টেশন খরচ, বা আমার অত্যাবশ্যকীয় সব জামা কাপড় ক্লোদিং সেই সবের খরচ, আমার ছেলে মেয়ের টিউশন ফি, এইসব হচ্ছে অত্যাবশ্যকীয় খরচ, যেগুলো আমার মাসে করতেই হবে। এর পিছনে আমার 50% আমি ব্যয় করব, আমার স্যালারির অর্ধেক। আর এরপর যে 30% সেটা হবে আমার ওয়ান্টস, মানে আমার যে ইচ্ছা, আমার যে চাহিদা, আমার যে স্বপ্ন, সেগুলোর পিছনে। যেমন আমার ভবিষ্যতে একটা গাড়ি নেওয়ার স্বপ্ন থাকতে পারে, আমার বিদেশ ভ্রমণ করতে যেতে স্বপ্ন থাকতে পারে। তো এছাড়াও আমার দামি দামি গ্যাজেটস যেমন ফোন, হেডফোন, এইসব আমার নেওয়া, বা দামি ক্লথস, এইসবের পেছনে আমি যে খরচাটা করব সেটা হচ্ছে আমার 30%, মানে 20,000 স্যালারি হলে তার মধ্যে 6,000 টাকা আমি এসবের পিছনে খরচা করতে পারবো। এইবার বাকি যে 20%, মানে আমার 20,000 স্যালারি হলে যে 4,000 টাকা আমার থাকবে, সেটা থাকবে আমার সেভিংসের জন্য। আমার রিটায়ারমেন্ট ফান্ড, আমার ছেলে মেয়ের পড়াশুনো, উচ্চশিক্ষা, বা আমার মেয়ের বিয়ে, এইসবের জন্য আমি 20% সেভিংস করব। তো এই হচ্ছে সেভিংসের থাম্ব রুল। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্রনোলজিটা কিন্তু উল্টোভাবে আমাকে করতে হবে। আমাকে প্রথমেই কিন্তু যখনই আমার মাসে স্যালারি ঢুকবে, তখনই আমাকে প্রথমে আমার 20% যেটা আমার সেভিংস, সেটা আগে আমাকে সেভিংস করতে হবে, তারপর আমি বাকি খরচ খরচার দিকটা করব। আমি যদি মনে করি প্রথমে যে আমি আগে খরচ খরচা করে তারপর যা বাঁচবে সেইটা দিয়ে আমি সেভিংস করব, তাহলে কিন্তু সেটা পদ্ধতিটা ঠিক বেশি দিন আমি চালাতে পারব না। তাই আমাকে কিন্তু নিয়ম মাফিক আমাকে প্রত্যেক মাসে আগে 20% আমাকে সেভিং করতে হবে, তারপর ওয়ান্টস আর নিডসের জন্য আমাকে খরচ করতে হবে। এবার বন্ধুরা আসি সেই বিশেষ টিপসটির কথায়, যা আপনাদের ইনভেস্টমেন্টের এফেক্টকে বহুগুণ বাড়িয়ে দেবে। তো যদি আপনারা এইভাবে 50-30-20 রুল অনুযায়ী আপনারা ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে থাকেন, তো কিছুদিন পর দেখা যায় যে আমাদের স্যালারি বা বিজনেসে ইনকাম নিয়মিত বাড়তে থাকে, ইনক্রিমেন্ট হতে থাকে। তো তখন দেখা যায় যে এই ক্রোনোলজিটা আমরা ঠিক মেনটেন করতে পারি না। তো এর জন্য এটা কিভাবে করা যায়, তার জন্য একটি বোনাস টিপস। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আমরা আমাদের 10% ইনক্রিমেন্ট হচ্ছে, মানে 20,000 যা স্যালারি, তার পরবর্তী বছরে গিয়ে 10% ইনক্রিমেন্ট হয়ে 2,000 টাকা বাড়ছে, অর্থাৎ তার স্যালারি দাঁড়াচ্ছে 22,000 টাকা। তো এবার তাকে যেটা করতে হবে, যেভাবে উনি 20,000 টাকা আগের বছরে 50-30-20 রুল অনুযায়ী উনি নিডস, ওয়ান্টস আর সেভিংস করতেন, সেইভাবেই 20,000 টাকাকে উনি সেইভাবেই করবেন। আর যে 2,000 টাকা ইনক্রিমেন্ট হলো, সেই 2,000 টাকাকে আলাদাভাবে আবার 3 ভাগে ভাগ করবেন, 50%, 30%, 20%, মানে 1,000 টাকা, 600 টাকা আর 400 টাকা। এইবার জাস্ট উল্টোভাবে এর ডিভিশনটা হবে, মানে নিডসের পিছনে এবার যাবে 20%, মানে 400 টাকা, আর ওয়ান্টসের পিছনে যাবে 600 টাকা, আর আমাদের সেভিংস বা ইনভেস্টমেন্টের পিছনে যাবে 50%, 1,000 টাকা। এইভাবে যদি বছরের পর বছর অন্তত 10 বছর যদি আপনি এই ক্রোনোলজি মেনটেন করে এইভাবে যদি সেভিংসটা করতে পারেন, তাহলে আপনি একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন।
আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। আর কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে এই সেভিংসের অর্থ দিয়ে কিভাবে ইনভেস্টমেন্ট করা যায় ধাপে ধাপে সব কিছু পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আমি ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়।